মাস দুয়েকের লম্বা সফরে লন্ডন গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চোখ ও পায়ের চিকিৎসা আর পারিবারিক সময় কাটানোর কথা বলা হলেও বড় ছেলে দলটির দ্বিতীয় শীর্ষ নেতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের সঙ্গে এই সফরে আগামী নির্বাচন এবং দলের করণীয় নিয়ে যে আলাপ হবে তাই এই সফরকে ঘিরে সকল পক্ষের আগ্রহের মূল কারণ। বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতেই জানা যাচ্ছে, চিকিৎসার পাশাপাশি বিশেষ করে নির্বাচনকালীন সরকারের রূপরেখা তা বাস্তবায়নে সরকারের উপর চাপ সৃষ্টি করতে আন্দোলনের ধরন, আগামী নির্বাচনে দল ও জোটের কারা প্রার্থী হবেন, এসব বিষয় লন্ডনে মা ছেলের আলোচনায় অগ্রাধিকার পাবে। এমনকি জোট করে নাকি এককভাবে এবার নির্বাচন করবে বিএনপি অথবা জামায়াতে ইসলামের সঙ্গে হিসেবটাই বা কি হবে তাও ঠিক হবে এই সফরেই। প্রায় 2 বছর বাদে দলের 2 শীর্ষ নেতা একত্র হচ্ছেন। এই উপলক্ষে ঢাকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতারা লন্ডনমুখী হচ্ছেন এমন খবরও আসছে। আর এ সফরে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হতে পারে এমন প্রত্যাশাও আছে বিএনপির ভেতরে। খালেদা জিয়া তাঁর অনুপস্থিতিতে দল চালানোর দায়িত্ব কাউকে দিয়ে না গেলেও নেতৃবৃন্দকে দল ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে গেছেন। দলটি বলছে, লন্ডন থেকে ফিরেই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া এবং সে সময়ে সরকার তাদের প্রস্তাবে কর্ণপাত না করলে আন্দোলনে যাবে বিএনপি। এই অবস্থায় স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে কৌতূহল আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ সকল পর্যবেক্ষকেরই। এই নিয়ে আলাপে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। স্বাগত আপনাদের তিনজনকে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে মানে এই লন্ডন সফরের উপরেই তো আসলে সবকিছু নির্ভর করছে যে নির্বাচনে যাওয়া হবে কি হবে না, নির্বাচনে যাওয়ার আগে আন্দোলন হবে কি হবে না, নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখাটা যেটা নিয়ে আপনারা অনেকদিন ধরে বলছেন আপনারা নিরপেক্ষ সরকার চান নির্বাচনকালীন, কিন্তু রূপরেখা দিচ্ছেন না, সেটিও নাকি ওখান থেকেই একটা অ্যাপ্রুভড হয়ে আসলে আসলে মানে তার মানে অনেক কিছু আসলে নির্ভর করছে এই সফরটার উপর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। আপনি ঠিক যেভাবে বিষয়টার অবতারণা করলেন, বিষয়টা আসলে ওই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু আদৌ দেখি না। আমরা বিষয়টাকে পুরো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখি এবং সেটাই বাস্তব। আর সেটা কি? সেটা হলো যে বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া তিনি লন্ডনে গেছেন। লন্ডনে তার মূল যে কাজ সেটা হলো তার চিকিৎসা। তো চিকিৎসা শেষে স্বাভাবিকভাবেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তার জ্যেষ্ঠ পুত্র তিনি যেহেতু লন্ডনে অবস্থান করছেন, তার সাথে সময় কাটানো বা তার পরিবারের সাথে সময় কাটানো এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। আর সেখানে সময় কাটাতে গিয়ে সংগঠনের বিভিন্ন বিষয়াদি নিয়ে তার সাথে আলাপ আলোচনা করবেন, এটাও স্বাভাবিক। একেবারে ওখান থেকে অনুমোদন নিয়ে আসবেন এবং সেটাই বড় একটা ফ্যাক্টর, এইভাবে কিন্তু অন্তত দলের ভেতরে কেউ চিন্তা করে না, আমরাও করি না। তিনি আমাদের দ্বিতীয় শীর্ষ নেতা, তার সাথে যেহেতু শীর্ষ নেত্রী যাচ্ছেন, আলাপ আলোচনাটা অত্যন্ত স্বাভাবিক এবং সকল বিষয়গুলোই কিন্তু মূলত দলের স্থায়ী কমিটির সাথে আলাপ আলোচনা করে, দলের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে গণতান্ত্রিকভাবে দলের ভিতরে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তগুলো কিন্তু সবসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান তো স্থায়ী কমিটির একজন সদস্য, তিনি কিন্তু সবসময় বিষয়গুলো শেয়ার করতে পারেন না, কারণ যেহেতু তিনি অনেক দূরে থাকেন। এরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো যে মানে আগামী নির্বাচনে আমরা যাব কি যাব না, গেলে কবে বলবো যে নির্বাচনে যাব, কিংবা সহায়ক সরকার বলতে আমরা আসলে কি বুঝছি, কিরকম ফর্মুলা দিতে পারি, এই বিষয়গুলো তো আসলে তার সঙ্গে আলোচনা করতেই হয়। না না, সব বিষয়ই, অর্থাৎ এটা কোনো এমন কোনো লুকানো ছাপানো কোনো বিষয় নয়, এটা রাজনীতি। তো এই যে সহায়ক সরকার, নির্বাচনকালীন সহায়ক সরকার, এই যে আপনার নির্বাচনে যাওয়া না যাওয়া, এই বিষয়গুলো নিয়ে তো আমরা দলের ভেতরে আলোচনা করছি। জাতীয় স্থায়ী কমিটিতে ভাইস চেয়ারম্যান পর্যায়ে অর্থাৎ সিনিয়র পর্যায়ে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। তো সেই বিষয়গুলো উনি যেহেতু চিকিৎসায় যাচ্ছেন, সেই বিষয়গুলো সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে চেয়ারপারসন আলোচনা করবেন, এটাই তো স্বাভাবিক। এখানে তো লুকোনো ছাপানোর কোনো বিষয় নেই। কাজেই এইখানে আমাদের সাথে সিনিয়র নেতাদের সাথে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো তার
তার সাথেও হবে এবং এই সিদ্ধান্তগুলো যৌথ সিদ্ধান্ত হবে। এখানকার মতামতগুলোও শেয়ার করা হবে, তার মতামতগুলো এখানে আমাদের সাথে শেয়ার করবেন। সব মিলিয়েই এই যৌথ সিদ্ধান্তের ভিত্তিতেই আগামী সহায়ক সরকারের রূপরেখাটাও, যেমন সহায়ক সরকারের রূপরেখা নিয়ে সিনিয়র নেতারা ইতিমধ্যেই অনেক কাজ করেছেন, সেইটার বিষয়েও ওনার সাথে শেয়ার করা হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা দেওয়া হবে সেই রূপরেখা, কিন্তু ঈদের পর দেওয়া হলো না, এখন আসলে লন্ডন সফরের পরে দেওয়া হচ্ছে। তার মানে এই আলোচনার একটা মানে চূড়ান্ত আলোচনা আসলে ঘটতে যাচ্ছে হয়তো লন্ডনে, সেই প্রত্যাশাটা আপনারা করেন? বিষয়টা হলো কি, ঈদের পরে দেওয়ার কথা, কিন্তু ঈদের পর কিন্তু খুব অল্প সময়, এই অল্প সময়ে ব্যস্ততার কারণেও দেওয়া হয়নি। আর এটা তো বাস্তবতা, ওই যে কথাটা বললাম যে যে কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সিনিয়র নেতাদের একটা যৌথ সিদ্ধান্ত হয়। তো সিনিয়র নেতার পর্যায়ে তো উনি যেহেতু সেকেন্ড ম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, উনিও পড়েন। তো তাহলে অন্যান্য সিনিয়র নেতাদের সাথে আলোচনার পরে উনি যেহেতু এখানে নেই, উনি থাকলে তো আর আলোচনাটা এখানে শেষ হতো। কাজে ওনার সাথে ওখানে যদি আলোচনা করেন, এটা দোষেরও কিছু নেই, লোকানোরও কিছু নেই, এটাই রাজনীতি, এটাই বাস্তবতা। ব্যারিস্টার আমদানি ব্রাহ্মণ পার্থ, জোটের কোন দল কতগুলো আসন পাবে? বিএনপি এককভাবে নির্বাচন করবে নাকি জোটভুক্ত ভাবে নির্বাচন করবে, এবং আসলে কারা কারা মনোনয়ন পাবেন, মানে বিএনপি এবং বিএনপি জোটের, এই সবই নাকি লন্ডনে ঠিক হতে যাচ্ছে? লন্ডন সফর নিয়ে, খালেদা জিয়া লন্ডন সফর নিয়ে আপনার প্রত্যাশা, আপনি মনে করেন এটা কতটা গুরুত্বপূর্ণ? কারণ প্রায় 2 বছর পরে আসলে তারেক রহমানের সঙ্গে দেখা হচ্ছে খালেদা জিয়া। আপনাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তো অবশ্যই, আর আজম ভাই ঠিক যেভাবে বললো আমি একভাবেই বলবো যে মেইন রিজনটা হলো তো আমাদের 20 দলীয় নেতৃত্ব আসলে চিকিৎসার জন্য যাচ্ছেন, বাট ইনসিডেন্টলি যেহেতু তারেক রহমান সাহেব সেখানে আছেন, দেখাও হবে। আর দুইজন যেহেতু পলিটিশিয়ান, শুধু পলিটিক্যাল আলাপ হবে, সব ব্যাপারে কথা হবে। আর আজকের দিনে প্রত্যেকটা জিনিস যে আসলে লন্ডন যে কথা বলতো এটা সত্যি না, আমি শিওর এর মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন এখানকার যারা নেতা কর্মী বা তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ করে আমাদের 20 দলীয় জোটের নেত্রীর কথা হয়। বাট এখন যাচ্ছেন ওনাকে, আমার কাছে মনে হচ্ছে এটা চিকিৎসা এবং পারিবারিকটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ এরপর আন্দোলন আরম্ভ হবে বা আলাপ আরম্ভ হবে বা সহায়ক সরকার প্রস্তাব, হয়তো ওই সুযোগ হবে না অনেক অনেক বেশি সময় বিদেশে থাকার জন্য। আমার মনে হয় এর বাইরে কিছু না। আর আপনি যে কথাটা বললেন একা নির্বাচন করবে নাকি জোটভুক্তভাবে নির্বাচন করবে, কারা কারা দাঁড়াবে, আমার মনে হয় ইটস ভেরি আর্লি। এখনো এই জিনিসটা, আমরা নির্বাচনে যাব, আমরা পজিটিভলি চিন্তা করি সহায়ক সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব, এবং সেই সহায়ক সরকারের প্রস্তাব আমাদের 20 দলীয় জোট নেত্রী সঠিক সময় দিবেন। উনি বলেছেন ঈদের পর দিবেন, বাট সময় তো এখনো ঠিক হয়নি। আমি শিওর এর আগে আমাদের সাথে বসবেন, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সাথে বসবেন, যারা এই সহায়ক সরকার ফর্মুলাটা রেডি করছেন ওনারা থাকবেন। এগুলি তো আসলে আগে লিক হয় না বা আগে। জি ব্যারিস্টার আমদানি পার্থ, মানে অবশ্যই আনুষ্ঠানিকভাবে যখন বিএনপি নেতৃবৃন্দ কথা বলছেন, তখন আপনি বা অ্যাডভোকেট আহমেদ আজম খান যে কথাটি বললেন যে মূলত চিকিৎসা এবং পারিবারিক সময় কাটানোটি আসলে গুরুত্বপূর্ণ, পরিবারের সঙ্গে সময় কাটানোটি গুরুত্বপূর্ণ, কারণ ওনার বাকি পরিবার আসলে পুরোটাই এখন লন্ডনে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে সারা পৃথিবী থেকে, আমেরিকা থেকে সাদেক হোসেন খোকা, তো বাংলাদেশ থেকে বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে পত্রপত্রিকায় বড় বড় তালিকা বের হচ্ছে যে নেতৃবৃন্দ যাচ্ছেন, আসলে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যাচ্ছেন, কারণ এই 2 শীর্ষ নেতা বসছেন। কাজেই বিএনপির, আপনি যদি বিএনপির কাছাকাছি কিন্তু একটু দূর থেকে দেখেন, আপনার মনে হয় না যে সেখানে লন্ডন এই যা ঘটতে যাচ্ছে, তারেক রহমান এবং খালেদা জিয়া একসঙ্গে, সেটির একটি বিশেষ গুরুত্ব এই দলটির নেতাকর্মীরা বোধ করছে? আমি গত 10 বছর যাবত বিএনপিকে আমি আমার জায়গা থেকে যতখানি দেখেছি, আমি দেখেছি 20 দলীয় জোট নেত্রী যেই ডিসিশন নিয়ে আলাপ করে নেয়। বাংলাদেশে যারা স্থায়ী কমিটি আছে বা যখন গুরুত্বপূর্ণ মনে করে 20 দলের কার সাথে কোন ব্যাপারে, কোনো সময় আমি এরকম দেখিনি যে একটা ডিসিশন নিয়ে নিল বা পরে উনি ভালো জানেন যে পলিটিক্সটা তো অ্যাকচুয়ালি আলোচনার ব্যাপার। তো এখান থেকে যেতে পারে অনেকে অনেক ব্যাপারে কথা বলতে পারেন। আমার মনে হয় না যে এরকম কোনো কিছু নিয়ে আসবেন সেটা হবে। এখানেও আমার শিওর আলাপ হবে, আমাদের সাথে আলাপ হবে। আর রাজনীতির আকাশ তো পরিবর্তন হবে, রাজনীতির আকাশে অনেক চাঁদ উঠবে, অনেক তারা উঠবে, অনেক কিছু হবে। এই আগামী কোরবানি ঈদের পর থেকে প্রতিদিন পরিবর্তন হবে, প্রতিদিন নতুন জোট হবে, ভাঙবে, আসবে,
কথা হবে, নেগোসিয়েশন হবে, ক্যারেক্ট অ্যান্ড স্টিক পলিটিক্স আরম্ভ হবে, নমিনেশন ঠিক হবে। আর নমিনেশন যারা চায় এরকম তো যেতেই পারে। এটা যদি আজকে যদি আমি বিরতির পর যখন আপনার কাছে আবার ফিরবো, আমি তখন আপনার কাছে আসলে জানতে চাইবো যে মানে নমিনেশন, মনোনয়ন, মানে বিএনপির সঙ্গেও আপনাদের জোট, বিএনপি একাও নির্বাচন করতে পারে, এটাও একটা সম্ভাবনা বলে মনে করেন কিনা? আর আমি আসবো আপনার কাছে। আর আমি এই প্রশ্নটি নিয়ে, এবং আপনারা বারবারই বলেন যে অনেক বাকি, আসলেই বাকি কিনা, কারণ আওয়ামী লীগ তো প্রস্তুত। খালিদ মাহমুদ চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো, আমি জানি না যে বাংলা ট্রিবিউন তারা 14ই জুলাই লিখেছে, মানে পরশুদিন লিখেছে যে আপনি বলেছেন যে আন্তর্জাতিকভাবে খালেদা জিয়ার দুটো জায়গা ছিল, একটা সিঙ্গাপুর, অন্যটি সৌদি আরব, দুটো কানেকশনই এখন নষ্ট হয়ে গেছে, তাই নতুন ষড়যন্ত্রের জায়গা যুক্তরাজ্য। আমি ঠিক মানে জানি না যে এটা মানে এভাবেই আপনি বলেছেন কিনা, কিন্তু কি হিসাবে বলছেন? মানে এরকম কথা আরো কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেছেন যে ষড়যন্ত্র করতে যাচ্ছেন, সেগুলো সংবাদ মাধ্যমে আছে। মানে কি হিসাবে বলছেন? গত বছরও তো সেপ্টেম্বরে মা ছেলে সৌদি আরবে দেখা করলেন, মানে সৌদি আরব নাই এটাই বা বলছেন কিভাবে? আর লন্ডনে নতুন ষড়যন্ত্র, তাই বা বলছেন কিসের ভিত্তিতে? না, আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে, দেখেন আপনি ইয়েতে যে কথাটা, যে সিঙ্গাপুরে তো আদালতে যে মানি লন্ডারিং যে টাকা ফেরত এসেছে সেখানে তো একটা পরিষ্কার, এবং সৌদি সরকারের সঙ্গে বর্তমান সরকারের যে সম্পর্ক, আমরা তো আশা করতেছি আগামী কিছুদিনের মধ্যে সৌদি বাদশাহ বাংলাদেশে সফরে আসবেন। সেই জায়গাতে আমরা যে আপনারা মানা করে দিয়েছেন যে আর যাতে রাষ্ট্রীয় মর্যাদায় তার ছেলেকে বা খালেদা জিয়াকে আমরা মানা করি নাই, কিন্তু এখন অনেকের মধ্যে উপলব্ধি আসছে সারা পৃথিবীতে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেই মানে ঐক্যটা তৈরি হয়েছে, বা সন্ত্রাসবাদকে কারা লালন পালন করতেছে, এই বিষয়গুলো আলোচনা পর্যালোচনা আছে। আপনি কানাডিয়ান আদালত থেকে অনেকগুলো অবজারভেশন দিয়েছে, আপনি জানেন এগুলো। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই জায়গাগুলো কিছুটা দুর্বল হয়ে গেছে। পাশাপাশি আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল করার জন্য তার যে সন্তান তারেক রহমান এখানে আছেন, এবং তিনি কিন্তু সাজাপ্রাপ্ত একজন আসামি, এবং এখন বলা যায় কিছুটা পালাতকও বলা যাবে কোর্ট থেকে, যেটা হয়েছে যেহেতু তিনি আসছেন না। আর তো কাজেই তার সঙ্গে এবং সেখানে থেকে তিনি অনেক বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল করার জন্য অনেক ধরনের অবান্তর মন্তব্য করেছেন। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছেন, যেই কারণে তাকে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। তা কাজেই তার সঙ্গে কথা বলতে যাচ্ছেন কে? গণমাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, তার সংবাদ পরিবেশন করা যাবে না, এরকম একটা হাইকোর্টের একটা ইয়ে আছে। তা আপনার হচ্ছে এখন বেগম খালেদা যেহেতু তার একজন মা না, তিনি কিন্তু প্রধানমন্ত্রী, এবং তার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় কথা, সে প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন, যেটা বলা হচ্ছে তার ছেলে সাবেক প্রধানমন্ত্রী, সাবেকই তো হচ্ছে আপনার তিনি যাচ্ছেন তার ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে। আমি যদি মনে করি যে না, তিনি একজন তার ছেলে তো একজন আসামি, পলাতক আসামি, সাজাপ্রাপ্ত আসামি, তার সঙ্গে যাচ্ছেন, সেখানে কি আলোচনা হতে পারে? সে কি আলোচনা হতে পারে, তাই না? এবং তারেক রহমান ওইখানে বসে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো কি আমাদের দেশের জন্য পজিটিভ? অবশ্যই পজিটিভ না। তিনি প্রতিনিয়ত আমাদের ইতিহাস বিকৃত করে কথা বলছেন। তার সঙ্গে সলাপরামর্শ করার অর্থটা কি? তার কথাটা অর্থটা কি? এখানে তো কনস্পিরেসি ছাড়া অন্য কিছু নাই। এবং আপনি জানেন যে এই ধরনের অনেক ধরনের তিনি 93 ডেজ যে তারা অবরোধটা দিল গুলশানের অফিসের মধ্যে বসে, সেই সময় কিন্তু অনেক কিছু বেরিয়ে এসেছে, যে লন্ডন থেকে কি ধরনের নির্দেশনা এসেছে। বাংলাদেশে এমনও কথা গণমাধ্যমে এসেছে যে ঢাকা থেকে এক ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়, লন্ডন থেকে আরেক ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়। এই যেই সিদ্ধান্তগুলো এখানে দেওয়া হয় সেগুলো তো হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশের আমাদের কথাটা এরকম। আমরা তো বলছি যে আমাদের আশঙ্কা হচ্ছে, আমাদের আশঙ্কা, আমি তো বলি নাই, আমি জ্যোতিষীর মতো বলি, আমরা আশঙ্কা করছি। এবং রহমান পার্থ, আপনারা নিশ্চয়ই এই ষড়যন্ত্রের আশঙ্কার বিষয়ে উত্তর দিতে চাইবেন। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। এলাম রাজকাহনে অ্যাডভোকেট আহমেদ আজম খান। খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলছিলেন যে কেন তারা মনে করেন যে সেখানে একটা ষড়যন্ত্র হবে। আসলে তিনি শুধু না, অনেক মানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকলেই একটা ষড়যন্ত্রের আঁচ করছেন সেখানে। অনেকে বলছেন যে নির্বাচন ভণ্ডুল করার সলা পরামর্শ করতেই খালেদা জিয়া গেছেন লন্ডনে। খালিদ মাহমুদ চৌধুরী এমপি যে কথাটা বলেছেন যে
শাস্তিপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত তার বড় ছেলে তারেক রহমান, তার সঙ্গে কিসের সলা পরামর্শ সাবেক প্রধানমন্ত্রী? দেখুন, আমি প্রথমেই বলবো যে এই যে নতুন ষড়যন্ত্রের জায়গা লন্ডন, যারা ষড়যন্ত্র করেন তারা এই ষড়যন্ত্রের নানান উৎস খোঁজার চিন্তা করেন, যারা ষড়যন্ত্র করেন না তারা এই চিন্তা করেন না। আওয়ামী লীগ, আমি ওনাকে একা বলবো না, আওয়ামী লীগ 2014 5 জানুয়ারির নির্বাচন যেরকম একটা প্রাসাদ ষড়যন্ত্রের ভেতর দিয়ে করেছেন, ঠিক সেরকম আগামী নির্বাচনটাও আরেকটা প্রাসাদ ষড়যন্ত্রের ভেতর দিয়ে করা যায় কিনা, সেজন্যে ওই নিজেদের ষড়যন্ত্রকে ঢাকার জন্যে এখন বিএনপির উপরে চাপাতে যাচ্ছেন, বিএনপি ষড়যন্ত্র করছেন, বিএনপি এই করছেন। আজকেও আওয়ামী লীগের ষড়যন্ত্র কোনটা? 2014 5 জানুয়ারির নির্বাচন, কিন্তু মানে ওইটা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারা সংসদেই বাতিল করে দিল, তারপরে মানে মানে কেন এটাকে প্রাসাদ ষড়যন্ত্র এই বলছেন? জন্যই মানে প্রাসাদ ষড়যন্ত্র বলছি যে তাদের টার্গেট ছিল বিএনপি কোনোভাবেই যেন নির্বাচনে না আসতে পারে, এবং সেজন্য এরশাদকে নির্বাচনে নামানোর জন্য বিদেশ থেকেও ভাড়া করে লোকজন এনে তাকে চাপ দিয়ে নির্বাচনে নামানোর অনেক কৌশল করা হয়েছে। তারপরে 154 আসনে ওই প্রায় মাসের চেয়েও বেশি সময় পার করবার পরেও ব্যাকডেটে প্রত্যাহার করে একক প্রার্থী করে আনকন্টেস্টেড নির্বাচন করানো হয়েছে। সেই নির্বাচনটা একটা বিদেশে লবিস্ট নিয়োগ, আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে যোগাযোগ, এসব করেও আপনারা একটা বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করতে পারেন, এই আশঙ্কা আছে? না, আমরা ওই রাজনীতি করিনি। আপনার মনে থাকবার কথা যে তখন যে 154 আসনে নির্বাচন করেছে তারা বলছে যে সংবিধান রক্ষার নির্বাচন করেছি। আমি বেশ কয়েকটা টক শোতে সংবিধান এনে দিয়েছি যে নিশ্চিতভাবে সংবিধান লঙ্ঘিত হয়েছে। তখন এদের একটা প্রাসাদ ষড়যন্ত্র ছিল যে কোনোভাবে যদি বিএনপি এবং 20 দলীয় জোট নির্বাচনে আসে তাহলে তাদের ভরাডুবি নিশ্চিত হবে। ওটা একটা প্রাসাদ ষড়যন্ত্র ছিল, তার মাধ্যমে তারা বৈতরণী পার হয়ে গেছে। এবারও সেরকম একটা অবস্থা তৈরি করছে। আপনি দেখবেন আজকেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ প্রায় আওয়ামী লীগের যত সরকারি দলের নেতা শুধু বিএনপি ষড়যন্ত্রের কথা বলবে। এর একটাই কারণ যে তারা মানে পানিটাকে ঘোলা করতে চাচ্ছে, যে পানিটাকে ঘোলা করে আবার কিভাবে একটা 5 জানুয়ারির মতো একটা পরিবেশ তৈরি করে আমরা আগামী নির্বাচনটা নিয়ে নিতে পারি, কিন্তু এটা হবে না। কোন ষড়যন্ত্র, আমি শেষ করি, কোন এবার এত পরিষ্কার যে কোনো পানি ঘোলা করতে দেয়া হবে না সরকারি দলকে। এবার আর ওইভাবে নির্বাচনটা ষড়যন্ত্রের মাধ্যমে যেতে দেওয়া হবে না। আমরা বলে গেছেন নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার জন্য। ওনার কি একটা মানে শঙ্কা আছে যে উনি 2 মাস দেশে না থাকলে আপনারা একটা অনৈক্যের মধ্যে পড়তে পারেন? শুনুন, এটা ওই শঙ্কা থেকে না। আপনি যদি কোথাও যান তাহলে কিন্তু আপনার পরিবারকে বলেন যে সকলে মিলে একটু দেখে শুনে থাকবেন। তো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেত্রী বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য, তাহলে কি দলকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলবেন না? ঐক্য নিয়ে সমস্যা না, ঐক্য নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। এখন আমি যে কথাটা বলবো যে সিঙ্গাপুর থেকে টাকা ফেরত এসছে, কিন্তু সেই টাকার সাথে তারেক রহমানের কোনো সম্পর্ক নেই। এটা তারেক রহমানের, আরাফাত রহমানেরও যে সম্পর্ক নেই এটাও প্রমাণ করবার সময় আসবে। কারণ আমি এর আগেও বলেছি যে সংসদে আবুল মাল আব্দুল মুহিত বলেছেন যে তা আরাফাত রহমানের একার অ্যাকাউন্ট না, ওখানে আরো যাদের নাম আছে সেটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন না উনি? আমি সেটা বলতে পারবো না, স্পষ্টতই উনি জাতীয় সংসদে বলেছেন। কাজে একটু তারেক রহমানের কথা বলেছেন যে তিনি সাজাপ্রাপ্ত আসামি। তারেক রহমানকে প্রাথমিক কোর্ট বিস্তারিত গিয়ে তাকে বেকসুর খালাস দিয়েছেন। সরকার উদ্দেশ্যমূলকভাবে রাতারাতি হাইকোর্টে নিয়ে তাকে সাজা দিয়েছেন একেবারে রাজনৈতিকভাবে। তারেক রহমানের এই সাজাকে চ্যালেঞ্জ করে আরো অনেকগুলো কোর্ট আছে সেখানে যাবার। তিনি যেহেতু দেশে নেই সেই জন্য তিনি এসেই করবেন, কাজেই তাকে কোনোভাবেই সাজাপ্রাপ্ত আসামি বলা যাবে না, তার কোর্টটা শেষ হয়নি। আর আরেকটা বিষয় হলো যে মনে রাখতে হবে যে তিনি একজন সফল রাষ্ট্রপতি এবং সফল প্রধানমন্ত্রীর সন্তান, তিনি একটা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাকে একেবারে যেনতেন ব্যক্তি যদি আমরা বলে যা খুশি তাই বলি, সেটা আমরা বলতে পারবো, জাতি মেনে নেবে না। আর শেষ কথাটা হলো যে কানাডায় আদালতে সন্ত্রাসী দল হিসেবে বিএনপি, এই সমস্ত বাজে কথা। সেদিনও কানাডার এক মন্ত্রী বলছেন না না এই সমস্ত বিএনপি গণতান্ত্রিক দল, আমার দেশে এরকম কোনো কিছু নেই। এই সেদিনও পত্রিকায় আমি পড়েছি। এই যে রাজনৈতিক, আমাদের দেশে হয় কি রাজনৈতিক দামাডুলের ভেতর দিয়ে আমরা ফায়দা লুটার চেষ্টা করি।
এই খালিদ সমস্ত করে মাহমুদ লাভ চৌধুরী এমপি নেই। আপনারা পানি ঘোলা করার বা ফায়দা লোটার চেষ্টা করছেন, মানে এক রকমের ষড়যন্ত্রের, মানে আপনারা কিছু একটা খবর পেলে একটা মানে পানি ঘোলা হবে, নির্বাচনটা ভন্ডুল হবে এই আশায় আছেন। আহমেদ আজম ভাই যে কথাগুলো বলছে আমার ভালো লাগতেছিল, কারণ তিনি বলতেছিলেন যে বিএনপি কে নির্বাচনে যেন আসতে না পারে। ওনারা বুঝতে পারতেছেন যে আওয়ামী লীগ চাচ্ছে যে বিএনপি নির্বাচনে না আসতে, তাদেরকে বাইরে রাখার চেষ্টা, অথচ তারপর তারা নির্বাচন করলেন। মানে আওয়ামী লীগ ক্ষমতায় যাক, বিএনপির অংশ এখন জানি না তারা খালেদা জিয়া সেই কারণেই বললো কিনা ঐক্যবদ্ধ থাকেন আপনারা, কারণ এর আগে তো আওয়ামী লীগের ক্ষমতায় আপনারাই পাঠাইছেন। হ্যাঁ, তো বোঝার পরেও আমরা নির্বাচনে যাইতে দেন নাই বা যাইতে পারি নাই। তার কথা শুনে আমার এইটাই মনে হচ্ছে। আর ঘোলা পানিতে আওয়ামী লীগ কখনো মাছ স্বীকার করে না। আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস যদি আপনি দেখেন, সবকিছু স্পষ্ট। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয়েছিল ওয়ান ইলেভেনের সরকার, আজকে হচ্ছে সেই দিন যেদিনকে তাকে দানবীয় কায়দায় গ্রেপ্তার করা হয়েছিল সুধা সদন থেকে, এবং কোনো ওয়ারেন্ট ছাড়া। এখানে তো দুইজনেই উকিল আছেন, একজন ব্যারিস্টার, একজন অ্যাডভোকেট। আপনার হচ্ছে কোনো ওয়ারেন্ট ছাড়া তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে কারাবন্দী করা হয়েছিল, এবং কোর্টে আমাদের আইনজীবীদেরকে পর্যন্ত দাঁড়াতে দেওয়া হয়নি তার পক্ষে। এই অবস্থায় গ্রেপ্তার করেছে। এবং তিনি কিন্তু তার আগে যখন তাকে আটকে দেওয়া হলো, তিনি তখন বলছে বাংলাদেশে আসবেন, এবং বাংলাদেশে আসে তখন ওইখানে থাকা অবস্থায় চাঁদাবাজি মামলা, আমি বলি চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন যে বাংলাদেশে গিয়ে আমি লড়তে চাই, কারণ তার সেই সততা ছিল, দৃঢ়তা ছিল। বাংলাদেশে আপনি রাজনীতি করবেন, সিদ্ধান্ত নেবেন লন্ডনে, বাংলাদেশের রাজনীতি করবেন, সিদ্ধান্ত নেবেন সিঙ্গাপুরে, বাংলাদেশের রাজনীতি করবেন, সিদ্ধান্ত নেবেন আপনি হচ্ছে দিল্লিতে বসে, এই রাজনীতি বাংলাদেশে হবে না। বিএনপি নির্বাচন ভন্ডুল করতে চাচ্ছে, নির্বাচনে না আসার পায়তারা করছে, বিএনপির লাভটা কি? এটা তো তার কথা, এটা তো তার কথা। আমাদের নির্বাচন ভন্ডুল, এটা তো নির্বাচন তো ভন্ডুল করতে চেয়েছে না, বলেছে 29শে ডিসেম্বরে। কেন করতে চাইবে, মানে সেটা কেন ভাবছে? এখনো বলছে যে না, তারা এখনো বলছে যে আমরা নির্বাচন এই পদ্ধতি নাহলে মানি না নির্বাচন। আজকে রোড ম্যাপ দিয়েছে হচ্ছে আপনার নির্বাচন কমিশন, সেখানেও বলেছে যে না, রোডই তো নাই, ম্যাপ দিয়ে কি হবে। বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন, একটা রোড ম্যাপ দিয়েছে। নির্বাচন কমিশনের কিন্তু দায়িত্ব রাজনৈতিক সমস্যা সমাধান করা। রাজনৈতিক সমস্যা সমাধান বিএনপির যদি না, নির্বাচন যদি বিএনপির কোনো সমস্যা থাকে, সেই সমস্যা নির্বাচন আচরণবিধি বা আইন কানুন বিধিমালা নীতিমালার মধ্যে যে সমস্যা, এগুলো দেখার দায়িত্ব। আপনি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠানটাকে কাজ করতে দিবেন না। আপনারা যদি একটা থেকে একটা জায়গায় চলে যেতে থাকেন, তাহলে আমরা পয়েন্ট মিস করব। আমি একটা কথা বলি, আমি এই যে ষড়যন্ত্রের কথা যেগুলি বলে না, খালেদ ভাইয়ের কথা শুনে আমার একটা হাসান মাহমুদের কথা মনে পড়ে। সিরিয়াতে বোম পড়লো বিএনপি ষড়যন্ত্র, একটা সময় ছিল। এখানে বোম পড়ে বিএনপি ষড়যন্ত্র, এখানে এইটা হয়, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা বলে দেয়। এসব ব্যাপারে আসলে জানতে চাই না, ষড়যন্ত্র মানে কথা বলাটা এখন আর ভাল লাগে না। বিকজ ষড়যন্ত্র এমন একটা হয়ে গিয়েছে যে এই যে রব সাহেবের বাসায়, আসলে রব সাহেবের বাসায় একটা অনুষ্ঠান হচ্ছিল এই দুপুরে মনে, সেখানেও যে পুলিশ আছে, ওখানেও ষড়যন্ত্র। এনিথিং এগেইনস্ট আওয়ামী লীগ ইজ আ ষড়যন্ত্র, অ্যান্ড এনিথিং আওয়ামী লীগ ডাজ ইজ ফর দ্য কান্ট্রি। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোথাও বসে কথা বলে আওয়ামী লীগ এটাকে ষড়যন্ত্র বলবে, কাউন্টার অ্যাটাক করবে। আর মানি লন্ডারিং এর কথা যদি আওয়ামী লীগের মুখ থেকে আসে, আওয়ামী লীগের তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার মানি লন্ডারিং এর জন্য বাংলাদেশের ইতিহাসে। সো এইসব আসলে এখন জনগণ জানে। আওয়ামী লীগের একটা লেভেলের লিডাররা আছেন, ওনারা যেহেতু আপনি যদি বস্তুনিষ্ঠভাবে বলতে হন, ইউ নিড টু বি পলিটিক্যালি ভেরি সলভ অ্যান্ড ইনফরমেটিভ। এবারে ষড়যন্ত্র করছেন, লন্ডনে হয় না, ভারতের যুদ্ধ, মানে এই যে মানে ভারত যে স্বাধীন হয়েছে তার অর্ধেক মিটিং কোথায় কোথায় হয়েছে মানুষ জানে। এগুলি কোনো ফ্যাক্টর না। বাংলাদেশের স্বাধীনতা ইন্ডিয়াতে বসে বসে, বাংলাদেশের স্বাধীনতা কিন্তু আলোচনার টেবিলে হয়েছে। না না, সেটা বাংলাদেশের স্বাধীনতা কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যে হয়েছে। আলোচনা টেবিল না না না, আলোচনার টেবিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, অবশ্যই মুক্তিযুদ্ধ হয়েছে। চিত্তরঞ্জন চুতা, ভবানীপুর বাড়ি, কলকাতা, ফরমান, অনেক ইতিহাস আছে। এরকম বিচ্ছিন্ন ঘটনা না না, এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। তাদের আপনাদের সময় কিছু হলে এটা বিচ্ছিন্ন হয়ে যায়। আর আমরা যদি কারোর সাথে সিঙ্গাপুরে যদি কারোর সাথে দেখা হয় আমার পলিটিক্যালি, তার সাথে আমি কথা যদি বলতে যাই, না না না, দেশের বাইরে আমার কথা বলা যাবে না, উইল হ্যাভ টু ফ্লাই ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড টক। বিকজ আর বাংলাদেশের রাজনীতিতে যে বিদেশিদের হস্তক্ষেপ আছে, আই মিন লেটস কল স্পেড এ স্পেড, এটা সত্যি কথা।
এটা তো আর মিথ্যা তাহলে আওয়ামী লীগের এই আশঙ্কা কি ভিত্তিহীন? না আপনি যে বলছেন না আমি আমি একটু কি কথা বলবো? বলি, এটা তো বিদেশিরা যে বাংলাদেশে রাজনীতি করে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী কালকেও বললো। একদম। আপনি কি বলছেন এটা? কাজেই গতকাল কি বললো? আন্দালিব রহমান না আমাকে সেখানে শেষ এই করতে হবে। আশঙ্কা কি আওয়ামী লীগের থাকতে পারে? if you put words in my mouth I won't be able to finish. আমি যদি একটা প্রশ্ন যুক্ত করি না, যে আওয়ামী লীগ তাহলে এই আমি আশঙ্কা যে আপনাকে- করছে যে যুক্তরাজ্যে লবিস্ট নিয়োগ করতে গেছেন আন্তর্জাতিক মিডিয়া। আমি আপনাকে একটা কথা বলি, জি। যুক্তরাষ্ট্রে কি আমি সেটা জানি না, আমার তো ইনফরমেশন জানতে হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। বাট আমি একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বলেনি যে ভারতের কি ভূমিকা ছিল, ইসের কি ভূমিকা ছিল? অনেকবার বলেছেন বলো না। তিনি এর মধ্যে। তো 2008 কথা সালে কি বলেছেন, ভূমিকা, আমেরিকার কথা তো বলেছেন, 2008 ব্রিটেনের সালে কি কথা ভূমিকা বলেছেন। ছিল, কার কি ভূমিকা ছিল, তারপর 2014 তে কি ভূমিকা ছিল, এগুলি তো আমরা সব দেখেছি। আই মিন এটা বাস্তব, এখানে কিছু নাই। এক একজন এক এক হ্যাঁ এক একজন। এক এখন এক নির্বাচন নিয়ে বলেন আপনারা। আওয়ামী লীগের মাইন্ডসেটটা হলো যে আমরা যদি কোনো কথা বলি, তারেক রহমান যদি কোনো কথা বলে, আর ভাই যেটা বললেন যে কত অত্যাচার করেছে মাননীয় প্রধানমন্ত্রীর উপর 111 এর সময়, ফেরত আসছে আজকে বন্দি, ওয়ারেন্ট ছাড়া। একটা হাবিলদারের চাকরি খেয়েছেন আপনারা। এই যে সরকার 9 বছর দাপাচ্ছেন আপনারা, 111 এ যারা আপনাদের উপর এত অত্যাচার করলো, শেখ সেলিমের উপর, ওবায়দুল কাদেরের উপর, মহিউদ্দিন খান আলমের উপর, একটা হাবিলদারের চাকরি খান নাই আপনারা। কেন খান নাই? এখন তো এত বড় ক্ষমতা আপনারা। সো দেয়ার আর, একটু বলি, দেয়ার আর কম্প্রোমাইজেস which is part of politics. So politics অনেক কিছু হয়, সো এগুলি মেনে নিতে হয়, এগুলি দেখতে হয়। আর আমরা অপেক্ষাকৃত অনেক তরুণ পলিটিক্সে এগুলি শিখি, বিকজ এই সিস্টেমের সাথে আমাদের যেতে হবে। আপনারা কিছু করেন না, 111 এর আপনাদের বলেন, আপনি বলেন। দেখেন, একটা সরকার 2008 সালে নির্বাচনে ক্ষমতায় আসার পরে 1.5 মাসের মধ্যে একটা বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড কখনো না, অন্য লাইনে না। আপনি লাইন বেলেনে যাবেন, আমি কিছু আমাকে তো উত্তর দিতে হবে। আপনি যে কথা, আপনি তো এইটাই তো আপনি তো এখানে উপস্থাপন করলেন, তো আমাকে উত্তর দিতে হবে যে আমি বিচার করেছি কিনা। এত বড় একটা ঘটনা ঘটানো হলো, এটা কিসের উদ্দেশ্যে আপনি বলেন? সেই সময় সারা বাংলাদেশের আপনার বিএনপির 20 দলীয়, তখন 4 দলীয় জোট ছিলেন, সারা বাংলাদেশে বিএনপির নেতারা প্রভোগ করেছে যে আসো আমরা আছি তোমাদের সাথে। সারা বাংলাদেশে সেই বিডিআর এর যে ক্যাম্পগুলো ছিল, হবে না যেত না। আপনি 5 বছরে তো সবকিছু হবে না। এই বাংলাদেশে জিজ্ঞেস করলাম 111 এর আপনি নিয়ে গেলেন বিডিআর বিল। আমরা তো 71 সালের মুক্তিযুদ্ধের, এখন আপনি মুক্তি অপরাধের বিচার আমরা এত বছর পর্যন্ত করতে পারি। আপনার বিচার হবে না, আপনি কিভাবে? আমার বিচার করেন আপনি 9 বছরে যারা আপনাদের উপর অত্যাচার করেছে তাদের বিচারটা করেন। আপনার কথা করেন না, বিকজ আপনারা সেখানে কম্প্রোমাইজ করছেন। আপনি যেই কথাগুলো বলতেছেন, আমার কথা হলো আমরা পলিটিক্স করলে শুধুমাত্র যদি আপনারা এটাকে ষড়যন্ত্র মনে করেন, তার মানে আমাদের বলতে হবে যে আমি একটা বিরতির পর ফিরে খালিদ মাহমুদ চৌধুরী এমপি আপনার কাছে জানতে চাইবো যে আসলে সমস্যাটা এটাই কিনা যে মা ছেলে দেখা হচ্ছে, বিএনপি রাজনীতি করছে। এখানে মা ছেলের বিষয় না, নবনীতা, এখানে মা ছেলের বিষয় না, এখানে একজন আসামি, একজন প্রধানমন্ত্রী। আমি এইভাবে দেখব এটা কি পলিটিক্যাল রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে এলাম রাজকাহনে। খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আপনাকে আসলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্ন একজন দর্শকও করেছেন, জিয়াউর রহমান, মোহাম্মদ জিয়াউর রহমান। তিনি বলছেন আপনার দলের লোকজন সমালোচনা করুক, ঠিক আছে, তবে হিংসাত্মক কেন? বিএনপির লোকজন বাইরে গেলেই ষড়যন্ত্র করতে যায়, এটা আপনারা বলেন, আর বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে সেটা ভারতের লোক শিখিয়ে দেয়, তখন আপনারা কি করেন? আন্দালিব রহমান পার্থ এই প্রসঙ্গ তুলেছেন যে মানে দেখা করলেই ষড়যন্ত্র মনে করবেন কেন? আবার দেশেও তো আপনারা স্বাধীনভাবে তাদেরকে দেখা সাক্ষাৎ বৈঠক করতে দেন না। আপনাকে বলেছি যে মানে ওই জায়গা থেকে যে কথাগুলো বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, সেগুলো তো বাংলাদেশের মানুষ ধারণ করে না। তো সেই রকম একজন মানুষ, তার তো দায়িত্বশীলতা আছে। সে তো প্রধানমন্ত্রী ছিল, দাবি করেন একটা প্রধান রাজনৈতিক দলের প্রধান। তো তিনি ইচ্ছা করলেই তো মানে এইভাবে গিয়ে একজন আদালতে, বাংলাদেশের আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত একজন মানুষের সঙ্গে দেখা করতে পারেন না। তিনি কিন্তু এটাও করেছিলেন। মা ছেলের সম্পর্ক আরেকটা জিনিস আছে, রাজনীতি আরেকটা জিনিস। কিন্তু এর আগেও তিনি কিন্তু জান জুয়ার মৃত্যুতে কিন্তু তিনি কিন্তু কন্ডোলেন্স এটা পাঠিয়েছিলেন, যিনি আমার মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেন। আমি বলি যে এই যে এগুলো দায়িত্বের জায়গা থেকে যে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া, এই কথাটাই বলছি। আর বাংলাদেশে যিনি বলছেন যে ভারতের 14 সালের নির্বাচন ভারতের, বাংলাদেশের নির্বাচন 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশনের অধীনে হয়েছে এবং বাংলাদেশের সংবিধানের মাধ্যমে হয়েছে, সেইভাবে হয়েছে। এখানে ভারতের সংবিধান অনুযায়ী হয়নি। প্রধানমন্ত্রী কি বলেছে? প্রধানমন্ত্রী বলছে আমি গ্যাস দিতে পারিনি, আমার নির্বাচন হারিয়ে দেওয়া হয়েছে।
এটা তো অবশ্যই কনস্পিরেসি। সেই কনস্পিরেসির মধ্যে তো আপনার সেই সময় লতিফুর রহমান, আবু শামসুল আলম খন্দকার আপনার কাছে প্রশ্ন করেছেন মিস্টার ব্যারিস্টার আমদানি রহমান পার্থ, সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার যে মধ্যে মা কয়েকজন সচিবকে ছেলের বৈঠকই যদি হবে তাহলে কেন বিএনপি বলছে যে সেটা ফিরে এসে সহায়ক সরকারের রূপরেখা দেবে? আর আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে জোটে মানে জোটভুক্ত না হয়েও মানে আপনি বলছেন টু আর্লি জোট নিয়ে এখন কথা বলবার জন্য, কিন্তু আওয়ামী লীগ প্রস্তুত, আপনারা এখনো জানেনই না না যে না, এটা নির্বাচনে যাবেন কি যাবেন সত্যি না। কথা না। আমরা জানি না আমরা নির্বাচনে যাব কি যাব না। আমরা অবশ্যই নির্বাচনে যাব। আমরা সহায়ক সরকারের দাবি দিয়েছি, আমি আগেও বলেছি আমরা জনগণের কাছে সেটা দিব, জনগণের মাঝখানে নিয়ে যাব, তারপর সরকারের সাথে কথা হবে, তারপরে নির্বাচনের কথা আসবে, কোন পরিস্থিতিতে নির্বাচন হবে। দ্বিতীয় কথা, মা ছেলের কথাটা উনি যেটা বলছেন, অফকোর্স এটা প্রাইমারি কনসিডারেশন তো মা ছেলেই, বাট যেহেতু তারেক রহমান সাহেব বিএনপির সেকেন্ড পারসন, সেখানে রাজনীতিক আলাপ তো হবেই, এখানে তো কোনো মানে এখানে কোনো অসুবিধা নাই। এবং আরেকটা কথা বলি আমি আপনাকে, আপনার এই কথার জবাব আমি আপনাকে দেবো। আরেকটা কথা বলি ভাই, যেটা বলেন সেটার জবাবে, এই যে কানাডার আদালত কি বললো, সাজাপ্রাপ্ত আসামি, আসেন বাস্তব একটা কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী পরিবার, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের বিরোধী দলীয় পরিবার, ওনার সন্তান যারা প্রত্যক্ষভাবে রাজনীতিতে আছেন, বাংলাদেশের বাস্তবটা এই, আমি এখানে বলে যাচ্ছি যে কোনো আদালতের আদেশ বা নির্বাহী ক্ষমতার আদেশ দিয়ে ওনাদেরকে রাজনীতি থেকে বাইরে রাখা মুশকিল এবং পিপল পারসেপশন চেঞ্জ করা মুশকিল, এটাই বাস্তব। আপনি আওয়ামী লীগ পতনের মুখেও নির্বাচন করুক, আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ, আমরা আমাদের খারাপ সময় নির্বাচন করি, তারপর আমরা 30% ভোট নিয়ে আসছি, এটা বাস্তব। এটাকে যদি আপনি অস্বীকার করেন সেটা অন্য কথা। আই এম নট সেইং ওয়েদার ইটস রাইট, রং, ফেয়ার, আনফেয়ার, ঠিক না, বাট এই দুটো পরিবার, একটা জাতীয়তাবাদী শক্তি আর একটা আওয়ামী শক্তি যেটা রিপ্রেজেন্ট করে, তাদেরকে মানুষ পরিবার বা ব্যক্তি হিসেবে দেখেন না, ওনাদেরকে ওভাবে দেখে। সো পার্সোনালি আপনি আদালত দিয়ে সাজাপ্রাপ্ত করে একটা এমবার্গো দিয়ে কিছু সময়ের জন্য বেনিফিট পেতে পারেন, কিন্তু এটা কোনো পার্মানেন্ট। এবং আপনি দেখেন ভোটের কথা বলেন, এটা তো বিএনপির ভোট, মানে আপনারা থাকলেন কি থাকলেন না তাহলে তাতে কিছু আসে যায় না। অফ কোর্স এটা তো সত্যি কথা যে আমরা না থাকলেও বিএনপি সেরকম হবে না, বাট হয়তো আমরা রাজনীতি করে একটা ইমেজ নিয়ে আসছি, বিএনপি হয়তো মনে করে বা বিএনপি চায় যে প্রত্যেকটা নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে একটা প্ল্যাটফর্ম রেডি করা, সো দ্যাট এই জিনিসটা অ্যাপারেন্ট হয় যে দেখুন একটা বড় ডিশের মধ্যে আমরা ছোট্ট একটা কিছু হয়তো, বাট বিএনপি ইজ দ্য মেইন, এটাই মানতে হবে। এবং অনেকে বলে না 20 দলীয় জোট, আমি বলি বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট, বিকজ বিএনপি এই জোটে না থাকলে। আপনার কাছে একটি শেষ প্রশ্ন, মোহাম্মদ কাউসার আহমেদ জিজ্ঞেস করেছেন যে বিএনপি দাবি দিলেই কি না দিলেই কি আন্দোলনের ডাক দিতে বিএনপি কি পারবে? আন্দোলনের ডাক বিএনপি দিতে পারবে কি না পারবে এটা আজকে আপনি বলতে পারবেন না। আমাদের দাবিটা জনগণ কতখানি গ্রহণ করে সেটার উপর নির্ভর করে আন্দোলন কতখানি সাকসেসফুল হবে। আমরা সহায়ক সরকারের এই রূপরেখা দেওয়ার পর জনগণ যদি মনে করে হ্যাঁ এই দিস মেক সেন্স, এবং আমরা যদি এটা জনগণের মধ্যে নিয়ে যেতে পারি, অ্যাকচুয়ালি তাহলেই বাস্তবে আসবে যে জনগণের কথা যখন আপনি বলবেন তখন এই জিনিসটার আপনি ফ্রুট পাবেন, এছাড়া তো আপনি পারবেন না। এবং এটা আমাদের ওয়েট করতে হবে যে রূপরেখাটা কিরকম আসে, সহায়ক সরকারের সেই ফর্মুলাটা কখন আসে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এটাই বোধহয় সবচেয়ে বড় অপেক্ষা না, যে খালেদা জিয়া ফিরবেন, এসে একটা সহায়ক সরকারের রূপরেখা দেবেন। এটা অপেক্ষার কিছু নেই রাজনীতিতে, এটা তো হবেই, কারণ রাতারাতি তো কিছু হবে না। সহায়ক সরকারের রূপরেখা নিয়ে 20 দলীয় জোটের সাথে আলোচনা হবে, আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে, সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে আলোচনা হবে, তারপরেই একটা পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে জাতির সামনে উপস্থাপন করবেন। এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। আমি খুব বেশ কয়েকটা বিষয় নিয়ে আমি খুব সংক্ষেপে দর্শকদের সামনে বলতে চাই। আওয়ামী লীগ প্রস্তুত, আমরা কেন প্রস্তুত নই? আওয়ামী লীগ প্রস্তুত মানে তো আওয়ামী লীগ প্রত্যেক দিন তো ক্যাম্পেইন করছে নির্বাচনের, আর আমাদের আসমরব এবং আরো অন্যান্য জাতীয় নেতারা একটু বসছিলেন, সেখানেও পুলিশ গেছে। পারিবারিক দাওয়াতেও পুলিশ গেল আমাদের। আপনারা জানেন যে আমরা সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি আওয়ামী লীগের। আমাদের কথা বলছি যে আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে প্রায় 75টি রাজনৈতিক জেলার মধ্যে প্রায় 70টি রাজনৈতিক জেলায় অনুমতি দেওয়া হচ্ছে না উদ্বোধন করবার, ঘরের ভেতরে উদ্বোধন করবার। আর এর মধ্যে আওয়ামী লীগ প্রস্তুত থাকলে আমাদের প্রস্তুতিটা কোথায়? আমাদেরকে যেখানে ঘরের ভেতরেও সুযোগ দেওয়া হচ্ছে না, ওদিকে নির্বাচন কমিশন রুট ম্যাপ দেয়। ওই রুট ম্যাপে আমার কি যায় আসে? আমি কোথায় ওই রুট ম্যাপের বাস্তবায়নের অংশীদার হচ্ছি? আর একটা কথা, বিডিআর মিউটিনির কথা বলছেন, আমি এক লাইন বলবো, সময় বলে দেবে, সময় আসছে, ইতিহাসও বলে দেবে, সময়ও বলে দেবে বিডিআর মিউটিনি কারা জড়িত, কিভাবে জড়িত এবং
কিভাবে ওইটা সংগঠিত হয়েছিল, বিএনপি জড়িত না আওয়ামী লীগ জড়িত না কারা জড়িত, এটা আজকে জবাব দেবার বিষয় না। ভবিষ্যৎ আসবে, সেদিন তারাই কাঠগড়ায় দাঁড়াবে, এর বেশি আমি বলবো না। আর তারেক রহমানের কথা আবার বলি, উনি বারবার আসামি বলছেন। তারেক রহমান আসামি না জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, সেটাও ভবিষ্যৎ বলে দেবে। জাতির নায়ক না আদালতের আসামি, এটা ভবিষ্যৎ বলে দেবে। আর সিঙ্গাপুরের টাকার কথাও অর্থমন্ত্রী বলেছেন যে একজনের নাম নয় অনেকের নাম। তারপরেও আমি বলবো যে ওই টাকা তো একজনের না অনেকের, কিন্তু কত হাজার কোটি টাকা পাচার হচ্ছে সেগুলো কার? 1 লক্ষ কোটি টাকার উপরেও পাচার। ওই 5,600 কোটি টাকা তো শুধুমাত্র সুইস ব্যাংকেই। অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমাদের লেনদেন, আন্তর্জাতিক লেনদেন বেড়ে গেছে। সোহেল পারভেজ আমাদের দর্শক, তিনি আসলে যে অ্যাডভোকেট আহমেদ আজম খান যে সুরে কথা বলছিলেন সেই সুরে একটা প্রশ্ন করেছেন যে ক্ষমতার পালাবদল হলে তারেক রহমানকে আপনি এখন আসামি বলছেন, তারেক রহমানের মতো সজীব ওয়াজেদ জয়ও পলাতক আসামি হয়ে পড়বেন এমন আশঙ্কা করেন কিনা? সজীব ওয়াজেদ জয় তো মানে ক্ষমতার মানে ইয়ের সঙ্গে থেকে আপনার সেইভাবে হাওয়া ভবন খুলে বসেননি। সজীব ওয়াজেদ তো আপনার বাংলাদেশের বর্তমান সরকারের মন্ত্রীদেরকে হুইপিং করছেন না। সজীব ওয়াজেদ জয় দেশের জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য তিনি কাজ করছেন। হ্যাঁ, তিনি কাজেই সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যদি না দাঁড়ান, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যদি আপনি তারেক রহমানকে যদি মিলান তাহলে তো হবে না। সজীব ওয়াজেদ জয় তো 21শে গ্রেনেড হামলার প্রেক্ষাপট তৈরি করে নাই। সজীব ওয়াজেদ জয় তো 10 ট্রাক যে অস্ত্র পাচার হয়েছে তার তো গডফাদার ছিল না। সজীব ওয়াজেদ জয় তো সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী, সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করা হয়েছে, যেগুলোকে সেলিব্রেট করে নেই। তো কাজে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আপনি তার মতো একজন দণ্ডপ্রাপ্ত আসামি তো মিলাতে পারেন না, এবং যেটা কোর্টে প্রমাণিত। সেটা তো রাজনৈতিক মঞ্চে অনেক কথাই বলতে পারেন। আমি তো রাজনৈতিক মঞ্চের কথা বলছি না, আমি তো আদালতের রায় নিয়ে কথা বলছি। আমি তো একটিও রাজনৈতিক বক্তব্য দিইনি, যদিও ওনারা দুজনেই বললেন যে আমি রাজনীতি করতে। আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিইনি, প্রত্যেকটাই হচ্ছে আদালতের রায়। এখন বিএনপি তো বলছে মানে আপনাদের সাধারণ সম্পাদকের যে সংসদে যখন বাতিল করবে তখন আদালত স্বাধীন। আর যখন তারেক রহমানের ব্যাপারে যখন হাইকোর্ট রায় দিবে তখন আদালত আওয়ামী লীগ হস্তক্ষেপ করেছে, তাই না? শেষ সিদ্ধান্ত তারেক রহমানের শেষ সিদ্ধান্ত। আদালত আপনি আপনার ক্ষেত্রে মানবেন। আমার মনে হয় কি খালেদ ভাই কোর্টকে এত ভালোবাসে আর কনস্টিটিউশনকে, ক্ষমতায় যারা থাকে না, আমরাও যখন ক্ষমতায় ছিলাম 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সংবিধান তৈরি করেছি। আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা সেই সংবিধানকে ক্ষত বিক্ষত করেছে সামরিক জান্তারা। আমরা সেই জায়গায় আবার ফেরত যেতে চাই। কাজেই আমরা সাংবিধানিক ধারা বজায় রাখবো এবং সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে নির্বাচন হবে। অধিকাংশ দর্শক প্রশ্ন করেছে লন্ডন সফর নিয়ে টেনশন কেন? না, আমাদের কোনো টেনশন নেই, নার্ভাস যে তাই আমরা কোনো টেনশন নেই। আমরা জানি ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করতে হয়। পৃথিবীর সবথেকে শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করে আমরা দেশ স্বাধীন করেছি। আমরা সেই রক্তের উত্তরাধিকার। জি, আপনি কিছু যোগ করতে চাইছিলেন? শেষ মন্তব্য, সময় শেষ। না, আমি এতটুকু বলবো যে যতই বলুক আওয়ামী লীগ মুখে যা বলে, আওয়ামী লীগের নিজের হিসাব আছে বা চিন্তা আছে। হয়তো পাবলিকলি বলে ষড়যন্ত্র বা এটা পার্ট অফ পলিটিক্স, এটা চলবে। এবং আমার বিশ্বাস যে আমাদের নেত্রী আসার পর যখন সহায়ক সরকারের ফর্মুলা দিবে তারপর রাজনীতি আবার ফুল সুইং অন হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু 1 সেকেন্ড যোগ করতে চাই, সেটা হলো যে হাওয়া ভবন একটা রাজনৈতিক অফিস। এই বিএনপি চেয়ারপারসনের ওখানে তারেক রহমান বসতেন, আর কিছুই নাই। হাওয়া ভবন থেকে 1 পয়সার দুর্নীতিও বের করতে পারে নাই। শুধুমাত্র বিতর্কিত তারেক রহমানকে বিতর্কিত করবার জন্য এই কথাটা বলা। এখন যে মানুষ বলে যে এখন তো ঘরে ঘরে সরকারি দলের ঘরে ঘরে এখন মুশকিল আহসান সেন্টার। অসংখ্য ধন্যবাদ ভাই চান্দালিব রহমান পার্থ, খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং অ্যাডভোকেট আহমেদ আজম খান। দর্শক ধন্যবাদ আপনাদের। আজ সাফল্য গাথা দেখাবার সুযোগ হলো না, আপাতত বিদায়। রাজকাহন থেকে আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে। সেই জায়গাতে আমরা যে আপনারা মানা করে দিয়েছেন যে আর যাতে রাষ্ট্রীয় মর্যাদায় তার ছেলেকে বা খালেদা জিয়াকে আমরা মানা করি নাই, কিন্তু এখন অনেকের মধ্যে উপলব্ধি আসছে। সারা পৃথিবীতে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেই মানে ঐক্যটা তৈরি হয়েছে বা সন্ত্রাসবাদকে কারা লালন পালন করতেছে, এই বিষয়গুলো আলোচনা পর্যালোচনা আছে। আপনি কানাডিয়ান আদালত থেকে অনেকগুলো অবজারভেশন দিয়েছে, আপনি জানেন এগুলো। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই জায়গাগুলো কিছুটা দুর্বল হয়ে গেছে। পাশাপাশি আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল করার জন্য তার যে সন্তান তারেক রহমান এখানে আছেন, এবং তিনি কিন্তু সাজাপ্রাপ্ত একজন আসামি।
এবং এখন বলা যায় কিছুটা পালাতকও বলা যাবে কোর্ট থেকে যেটা হয়েছে, যেহেতু তিনি আসছেন না। তো কাজেই তার সঙ্গে এবং সেখানে থেকে তিনি অনেক বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল করার জন্য অনেক ধরনের অবান্তর মন্তব্য করেছেন। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছেন, যেই কারণে তাকে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। তা কাজেই তার সঙ্গে কথা বলতে যাচ্ছেন কে? গণমাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, তার সংবাদ পরিবেশন করা যাবে না, এরকম একটা হাইকোর্টের একটা ইয়ে আছে। তা আপনার হচ্ছে এখন বেগম খালেদা জিয়া তো তার একজন মা না, তিনি কিন্তু প্রধানমন্ত্রী, এবং তার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় কথা, সে প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন, যেটা বলা হচ্ছে তার ছেলে সাবেক প্রধানমন্ত্রী, সাবেকই তো হচ্ছে আপনার তিনি যাচ্ছেন তার ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে। আমি যদি মনে করি যে না, তিনি একজন তার ছেলে তো একজন আসামি, পলাতক আসামি, সাজাপ্রাপ্ত আসামি, তার সঙ্গে যাচ্ছেন, সেখানে কি আলোচনা হতে পারে, সে কি আলোচনা হতে পারে, তাই না? এবং তারেক রহমান ওইখানে বসে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো কি আমাদের দেশের জন্য পজিটিভ? অবশ্যই পজিটিভ না। তিনি প্রতিনিয়ত আমাদের ইতিহাস বিকৃত করে কথা বলছেন। তার সঙ্গে সলাপরামর্শ করার অর্থটা কি? তার কথার অর্থটা কি? এখানে তো কনস্পিরেসি ছাড়া অন্য কিছু নাই। এবং আপনি জানেন যে এই ধরনের অনেক ধরনের তিনি 93 ডেজ যে তারা অবরোধটা দিল গুলশানের অফিসের মধ্যে বসে, সেই সময় কিন্তু অনেক কিছু বেরিয়ে এসেছে, যে লন্ডন থেকে কি ধরনের নির্দেশনা এসেছে। বাংলাদেশে এমনও কথা গণমাধ্যমে এসেছে যে ঢাকা থেকে এক ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়, লন্ডন থেকে আরেক ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়। এই যেই সিদ্ধান্তগুলো এখানে দেওয়া হয় সেগুলো তো হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশের আমাদের কথাটা এরকম, আমরা তো বলছি। মাস দুয়েকের লম্বা সফরে লন্ডন গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চোখ ও পায়ের চিকিৎসা আর পারিবারিক সময় কাটানোর কথা বলা হলেও বড় ছেলে দলটির দ্বিতীয় শীর্ষ নেতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের সঙ্গে এই সফরে আগামী নির্বাচন এবং দলের করণীয় নিয়ে যে আলাপ হবে, তাই এই সফরকে ঘিরে সকল পক্ষের আগ্রহের মূল কারণ। বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতেই জানা যাচ্ছে, চিকিৎসার পাশাপাশি বিশেষ করে নির্বাচনকালীন সরকারের রূপরেখা তা বাস্তবায়নে সরকারের উপর চাপ সৃষ্টি করতে আন্দোলনের ধরন, আগামী নির্বাচনে দল ও জোটের কারা প্রার্থী হবেন, এসব বিষয় লন্ডনে মা ছেলের আলোচনায় অগ্রাধিকার পাবে। এমনকি জোট করে নাকি এককভাবে এবার নির্বাচন করবে বিএনপি অথবা জামায়াতে ইসলামের সঙ্গে হিসেবটাই বা কি হবে, তাও ঠিক হবে এই সফরেই। প্রায় 2 বছর বাদে দলের 2 শীর্ষ নেতা একত্র হচ্ছেন। এই উপলক্ষে ঢাকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতারা লন্ডনমুখী হচ্ছেন, এমন খবরও আসছে। আর এ সফরে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হতে পারে, এমন প্রত্যাশাও আছে বিএনপির ভেতরে। খালেদা জিয়া তাঁর অনুপস্থিতিতে দল চালানোর দায়িত্ব কাউকে দিয়ে না গেলেও নেতৃবৃন্দকে দল ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে গেছেন। দলটি বলছে, লন্ডন থেকে ফিরেই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া এবং সে সময়ে সরকার তাদের প্রস্তাবে কর্ণপাত না করলে আন্দোলনে যাবে বিএনপি। এই অবস্থায় স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে কৌতূহল আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ সকল পর্যবেক্ষকেরই। এই নিয়ে আলাপে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। স্বাগত আপনাদের তিনজনকে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে মানে এই লন্ডন সফরের উপরেই তো আসলে সবকিছু নির্ভর করছে, যে নির্বাচনে যাওয়া হবে কি হবে না, নির্বাচনে যাওয়ার আগে আন্দোলন হবে কি হবে না, নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখাটা যেটা নিয়ে আপনারা অনেকদিন ধরে বলছেন আপনারা নিরপেক্ষ সরকার চান নির্বাচনকালীন, কিন্তু রূপরেখা দিচ্ছেন না, সেটিও নাকি ওখান থেকেই একটা অ্যাপ্রুভড হয়ে আসলে আসলে মানে তার মানে অনেক কিছু আসলে নির্ভর করছে এই সফরটার উপর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। আপনি ঠিক যেভাবে বিষয়টার অবতারণা করলেন, বিষয়টা আসলে ওই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু আদৌ দেখি না। আমরা বিষয়টাকে পুরো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখি এবং সেটাই বাস্তব। আর সেটা কি? সেটা হলো যে বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া তিনি লন্ডনে গেছেন। লন্ডনে তার মূল যে কাজ সেটা হলো তার চিকিৎসা। তো চিকিৎসা শেষে স্বাভাবিকভাবেই কিন্তু মানে
আপনারা নিশ্চয়ই জানেন যে সারা পৃথিবী থেকে মানে আমেরিকা থেকে সাদেক হোসেন খোকা, তো বাংলাদেশ থেকে বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে পত্রপত্রিকায় বড় বড় তালিকা বের হচ্ছে যে নেতৃবৃন্দ যাচ্ছেন, আসলে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যাচ্ছেন, কারণ এই দুই শীর্ষ নেতা বসছেন। কাজেই বিএনপির মানে আপনি যদি বিএনপির কাছাকাছি কিন্তু একটু দূর থেকে দেখেন, আপনার মনে হয় না যে সেখানে মানে লন্ডন এই যা ঘটতে যাচ্ছে তারেক রহমান এবং খালেদা জিয়া একসঙ্গে, সেটির একটি বিশেষ গুরুত্ব এই দলটির নেতাকর্মীরা বোধ করছে? আমি গত 10 বছর যাবত বিএনপিকে আমি আমার জায়গা থেকে যতখানি দেখেছি, আমি দেখেছি 20 দলীয় জোট নেত্রী যেই ডিসিশন নিয়ে আলাপ করে নেয়। বাংলাদেশে যারা স্থায়ী কমিটি আছে বা যখন গুরুত্বপূর্ণ মনে করে 20 দলের কার সাথে কোন ব্যাপারে, কোনো সময় আমি এরকম দেখিনি যে একটা ডিসিশন নিয়ে নিল বা পরে উনি ভালো জানেন যে পলিটিক্সটা তো অ্যাকচুয়ালি আলোচনার ব্যাপার। তো এখান থেকে যেতে পারে অনেকে অনেক ব্যাপারে কথা বলতে পারেন। আমার মনে হয় না যে এরকম কোনো কিছু নিয়ে আসবেন, সেটা হবে এখানেও আমি শিওর আলাপ হবে, আমাদের সাথে আলাপ হবে। আর রাজনীতির আকাশ তো পরিবর্তন হবে, রাজনীতির আকাশে অনেক চাঁদ উঠবে, অনেক তারা উঠবে, অনেক কিছু হবে। এই আগামী কোরবানি ঈদের পর থেকে প্রতিদিন পরিবর্তন হবে, প্রতিদিন নতুন জোট হবে, ভাঙবে, আসবে, কথা হবে, নেগোসিয়েশন হবে, ক্যারেক্ট অ্যান্ড স্টিক পলিটিক্স আরম্ভ হবে, নমিনেশন ঠিক হবে। আর নমিনেশন যারা চায় এরকম তো যেতেই পারে। এটা যদি আজকে যদি আমি বিরতির পর যখন আপনার কাছে আবার ফিরবো, আমি তখন আপনার কাছে আসলে জানতে চাইবো যে মানে নমিনেশন মনোনয়ন মানে বিএনপির সঙ্গেও আপনাদের জোট, বিএনপি একাও নির্বাচন করতে পারে, এটাও একটা সম্ভাবনা বলে মনে করেন কিনা? আর আমি আসবো আপনার কাছে। আর আমি এই প্রশ্নটি নিয়ে, এবং আপনারা বারবারই বলেন যে অনেক বাকি, আসলেই বাকি কিনা, কারণ আওয়ামী লীগ তো প্রস্তুত। খালিদ মাহমুদ চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো, আমি জানি না যে বাংলা ট্রিবিউন তারা 14ই জুলাই লিখেছে, মানে পরশুদিন লিখেছে যে আপনি বলেছেন যে আন্তর্জাতিকভাবে খালেদা জিয়ার দুটো জায়গা ছিল, একটা সিঙ্গাপুর, অন্যটি সৌদি আরব, দুটো কানেকশনই এখন নষ্ট হয়ে গেছে, তাই নতুন ষড়যন্ত্রের জায়গা যুক্তরাজ্য। আমি ঠিক মানে জানি না যে এটা মানে এভাবেই আপনি বলেছেন কিনা, কিন্তু কি হিসাবে বলছেন? মানে এরকম কথা আরো কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেছেন যে ষড়যন্ত্র করতে যাচ্ছেন সেগুলো সংবাদ মাধ্যমে আছে। মানে কি হিসাবে বলছেন? গত বছরও তো সেপ্টেম্বরে মা ছেলে সৌদি আরবে দেখা করলেন, মানে সৌদি আরব নাই এটাই বা বলছেন কিভাবে? আর লন্ডনে নতুন ষড়যন্ত্র, তাই বা বলছেন কিসের ভিত্তিতে? না, আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে দেখেন আপনি ইয়েতে যে কথাটা, যে সিঙ্গাপুরে তো আদালতে যে মানি লন্ডারিং যে টাকা ফেরত এসেছে সেখানে তো একটা পরিষ্কার, এবং সৌদি সরকারের সঙ্গে বর্তমান সরকারের যে সম্পর্ক, আমরা তো আশা করতেছি আগামী কিছুদিনের মধ্যে সৌদি বাদশাহ বাংলাদেশে সফরে আসবেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তার জ্যেষ্ঠ পুত্র, তিনি যেহেতু লন্ডনে অবস্থান করছেন, তার সাথে সময় কাটানো বা তার পরিবারের সাথে সময় কাটানো, এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। আর সেখানে সময় কাটাতে গিয়ে সংগঠনের বিভিন্ন বিষয়াদি নিয়ে তার সাথে আলাপ আলোচনা করবেন, এটাও স্বাভাবিক। একেবারে ওখান থেকে অনুমোদন নিয়ে আসবেন এবং সেটাই বড় একটা ফ্যাক্টর, এইভাবে কিন্তু অন্তত দলের ভেতরে কেউ চিন্তা করে না, আমরাও করি না। তিনি আমাদের দ্বিতীয় শীর্ষ নেতা, তার সাথে যেহেতু শীর্ষ নেত্রী যাচ্ছেন, আলাপ আলোচনাটা অত্যন্ত স্বাভাবিক। এবং সকল বিষয়গুলোই কিন্তু মূলত দলের স্থায়ী কমিটির সাথে আলাপ আলোচনা করে, দলের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে গণতান্ত্রিকভাবে দলের ভিতরে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তগুলো কিন্তু সবসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান তো স্থায়ী কমিটির একজন সদস্য, তিনি কিন্তু সবসময় বিষয়গুলো শেয়ার করতে পারেন না, কারণ যেহেতু তিনি অনেক দূরে থাকেন। কাজে মানে এরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, যে মানে আগামী নির্বাচনে আমরা যাব কি যাব না, গেলে কবে বলবো যে নির্বাচনে যাব, কিংবা সহায়ক সরকার বলতে আমরা আসলে কি বুঝছি, কিরকম ফর্মুলা দিতে পারি, এই বিষয়গুলো তো আসলে তার সঙ্গে আলোচনা করতেই হয়। না না, সব বিষয়ই, অর্থাৎ এটা কোনো এমন কোনো লুকানো ছাপানো কোনো বিষয় নয়, এটা রাজনীতি। তো এই যে সহায়ক সরকার, নির্বাচনকালীন সহায়ক সরকার, এই যে আপনার নির্বাচনে যাওয়া না যাওয়া, এই বিষয়গুলো নিয়ে তো আমরা দলের ভেতরে আলোচনা করছি। জাতীয় স্থায়ী কমিটিতে ভাইস চেয়ারম্যান পর্যায়ে, অর্থাৎ সিনিয়র পর্যায়ে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। তো সেই বিষয়গুলো উনি যেহেতু চিকিৎসায় যাচ্ছেন, সেই বিষয়গুলো সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে চেয়ারপারসন আলোচনা করবেন, এটাই তো স্বাভাবিক। এখানে তো লুকোনো ছাপানোর কোনো বিষয় নেই। কাজেই
এইখানে আমাদের সাথে সিনিয়র নেতাদের সাথে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো তার সাথেও হবে এবং এই সিদ্ধান্তগুলো যৌথ সিদ্ধান্ত হবে। এখানকার মতামতগুলোও শেয়ার করা হবে, তার মতামতগুলো এখানে আমাদের সাথে শেয়ার করবেন। সব মিলিয়েই এই যৌথ সিদ্ধান্তের ভিত্তিতেই আগামী সহায়ক সরকারের রূপরেখাটাও, যেমন সহায়ক সরকারের রূপরেখা নিয়ে সিনিয়র নেতারা ইতিমধ্যেই অনেক কাজ করেছেন, সেটার বিষয়ে ওনার সাথে শেয়ার করা হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা দেওয়া হবে সেই রূপরেখা, কিন্তু ঈদের পর দেওয়া হলো না, এখন আসলে লন্ডন সফরের পরে দেওয়া হচ্ছে। তার মানে এই আলোচনার একটা মানে চূড়ান্ত আলোচনা আসলে ঘটতে যাচ্ছে হয়তো লন্ডনে, সেই প্রত্যাশাটা আপনারা করেন? বিষয়টা হলো কি, ঈদের পরে দেওয়ার কথা, কিন্তু ঈদের পর কিন্তু খুব অল্প সময়, এই অল্প সময়ে ব্যস্ততার কারণেও দেওয়া হয়নি। আর এটা তো বাস্তবতা, ওই যে কথাটা বললাম যে যে কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সিনিয়র নেতাদের একটা যৌথ সিদ্ধান্ত হয়। তো সিনিয়র নেতার পর্যায়ে তো উনি যেহেতু সেকেন্ড ম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, উনিও পড়েন, তো তাহলে অন্যান্য সিনিয়র নেতাদের সাথে আলোচনার পরে উনি যেহেতু এখানে নেই, উনি থাকলে তো আর আলোচনাটা এখানে শেষ হতো। কাজে ওনার সাথে ওখানে যদি আলোচনা করেন, এটা দোষেরও কিছু নেই, লুকানোরও কিছু নেই, এটাই রাজনীতি, এটাই বাস্তবতা। ব্যারিস্টার আমদানি ব্রাহ্মণ পার্থ, জোটের কোন দল কতগুলো আসন পাবে? বিএনপি এককভাবে নির্বাচন করবে নাকি জোটভুক্ত ভাবে নির্বাচন করবে, এবং আসলে কারা কারা মনোনয়ন পাবেন, মানে বিএনপি এবং বিএনপি জোটের, এই সবই নাকি লন্ডনে ঠিক হতে যাচ্ছে। লন্ডন সফর নিয়ে, খালেদা জিয়া লন্ডন সফর নিয়ে আপনার প্রত্যাশা, আপনি মনে করেন এটা কতটা গুরুত্বপূর্ণ? কারণ প্রায় 2 বছর পরে আসলে তারেক রহমানের সঙ্গে দেখা হচ্ছে খালেদা জিয়া। আপনাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তো অবশ্যই, আর আজম ভাই ঠিক যেভাবে বললো আমি একভাবেই বলবো যে মেইন রিজনটা হলো তো আমাদের 20 দলীয় নেতৃত্ব আসলে চিকিৎসার জন্য যাচ্ছেন, বাট ইনসিডেন্টলি যেহেতু তারেক রহমান সাহেব সেখানে আছেন, দেখাও হবে। আর দুইজন যেহেতু পলিটিশিয়ান, শুধু পলিটিক্যাল আলাপ হবে, সব ব্যাপারে কথা হবে। আর আজকের দিনে প্রত্যেকটা জিনিস যে আসলে লন্ডন যে কথা বলতো এটা সত্যি না। আমি শিওর এর মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন এখানকার যারা কর্মী, নেতা কর্মী বা তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ করে, আমাদের 20 দলীয় জোটের নেত্রীর কথা হয়। বাট এখন যাচ্ছেন ওনাকে, আমার কাছে মনে হচ্ছে এটা চিকিৎসা এবং পারিবারিকটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ এরপর আন্দোলন আরম্ভ হবে বা আলাপ আরম্ভ হবে বা সহায়ক সরকার প্রস্তাব, হয়তো ওই সুযোগ হবে না অনেক অনেক বেশি সময় বিদেশে থাকার জন্য। আমার মনে হয় এর বাইরে কিছু না। আর আপনি যে কথাটা বললেন একা নির্বাচন করবে নাকি জোটভুক্তভাবে নির্বাচন করবে, কারা কারা দাঁড়াবে, আমার মনে হয় ইটস ভেরি আর্লি। এখনো এই জিনিসটা, আমরা নির্বাচনে যাব, আমরা পজিটিভলি চিন্তা করি সহায়ক সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব, এবং সেই সহায়ক সরকারের প্রস্তাব আমাদের 20 দলীয় জোট নেত্রী সঠিক সময় দিবেন। উনি বলেছেন ঈদের পর দিবেন, বাট সময়টা এখনো ঠিক হয়নি। আমি শিওর এর আগে আমাদের সাথে বসবেন, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সাথে বসবেন, যারা এই সহায়ক সরকার ফর্মুলাটা রেডি করছেন ওনারা থাকবেন। এগুলি তো আসলে আগে লিক হয় না বা আগে। জি ব্যারিস্টার আমদানি পার্থ, মানে অবশ্যই মানে আনুষ্ঠানিকভাবে যখন বিএনপি নেতৃবৃন্দ কথা বলছেন, তখন আপনি বা অ্যাডভোকেট আহমেদ আজম খান যে কথাটি বললেন যে মূলত চিকিৎসা এবং পারিবারিক সময় কাটানোটি আসলে গুরুত্বপূর্ণ, পরিবারের সঙ্গে সময় কাটানোটি গুরুত্বপূর্ণ, কারণ ওনার বাকি পরিবার আসলে পুরোটাই এখন